এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। অবশ্য বোনকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলেও ইচ্ছের বিরুদ্ধে সংসার জীবনে প্রবেশ করাতে যা ওদের মায়াই হচ্ছে। এত জলদিও কি সাংসারিক মার প্যাচে ঢোকাতে চায়নি কেউ। তবু মনকে বোঝায় যা হয় ভালোর জন্যই হয়। মিহার জন্য নিঃশান্ত সব দিক থেকে যোগ্য, তাদের পারিবারিক হৃদ্যতাও ভালো। হয়তো দুজনের মনের মিল হয়নি, একসঙ্গে থাকলে সেটাও হতে কতক্ষণ। শাওনু তো যাওদের সংসারে অপ্রেম নিয়ে এসেছিল, তাই সব দিক বিবেচনায় নিঃশান্ত এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। বিয়ে যেহেতু হয়েছে, স্বামী স্ত্রীকে একসঙ্গে থাকতে হবে। বিশেষ করে নিঃশান্তের মতো সৈনিক জীবনে প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ। হয়তো অসুস্থতার দোহাই দিয়ে কয়েকটা দিন ছুটি বাড়বে, এই সময়টা কাজে লাগানো উচিত। তাই হাতে যে কটা দিন আছে নিঃশান্ত বউকে কাছে চাই। বিয়েটা যে কারণেই হোক বা যে পরিস্থিতিতেই হোক, নিঃশান্ত সংসারটা সুস্থ সুন্দরভাবেই করতে চায়। তার জন্য দুজনের মাঝে দূরত্ব যত কমবে ততই মঙ্গল। নিঃশান্তের সঙ্গে জরুরি কথা সেরে জাওয়াদ সতর্ক গলায় জানতে চাইল, আমিনের কি করবে? একটু ধাতস্থ হয়ে নেই, এরপর দেখছি। ওর সঙ্গে আমারও অনেক হিসেব মেটানো বাকি। তুই ভাবিস না। হ্যাভ এ সাকসেসফুল অ্যান্ড সুইট ট্রিপ। শাওনের মাঝে আমিনকে নিয়ে একটা আতঙ্ক ঘাপটি মেরে আছে। আশা করি সেটা দূর করেই ফিরবি। তোর মতো সহযোগী পরায়ণ ভগ্নিপতি পেয়েছি বলেই আস্থা রাখতে পারি। জাওয়াত মুচকি হাসলো। শানকে হাতের তালুর মতো চেনে বলেই কোনো সন্দেহ কিংবা সংশয় ওদের সম্পর্কের মাঝে নেই। আছে ভরসা, আশ্বাস। প্রিয় নারীকে অলক্ষেও সে আগলে রাখত, এখনও রাখে। নিঃশান্ত ব্যাডে আধশোয়া হয়ে আছে, ওর কাঁধে হাত রেখে জাওয়াত বলল, তোর যেমন নিজের বোনের সংসার নিয়ে টেনশন, আমারও ঠিক তাই। তবে মিহার বড় ভাই হিসাবে নয়, তোর বন্ধু হিসাবে ছোট্ট একটা উপদেশ দিই। এই সম্পর্কে ভরসা না থাকলে সেখানে নেতিবাচক অনুভূতি প্রাধান্য পায় বেশি। ইতিবাচক অনুভূতিকে আসতে দিতে হলে দুজনের মাঝে জড়তা ভেঙে স্বতঃস্ফূর্ততা আনতে হবে। বিপরীত মানুষটার ভরসা স্থল হতে হবে। তুই বুদ্ধিমান, আশা করি ভেঙে বোঝাতে হবে না। নিশান্ত স্মিত হেসে মাথা নাড়ালো। ঠিক দুপুরের সময় মেঘের দাপটে সূর্যটা একটু ঝিমিয়ে এসেছিল। নিশান্ত কারো প্রতীক্ষায় পথ চেয়েছিল। মেজাবিন তার সঙ্গে এক ছাদের তলায় থাকা নিয়ে কী প্রতিক্রিয়া দেখায় তা জানার জন্যই প্রহর গুনছিল। অসুস্থ স্বামীকে সঙ্গ দিতে সে কি মন থেকে রাজি হবে নাকি অনাগ্রহে মুখ ফেরাবে, এমন জল্পনা কল্পনার মাঝে আকস্মিক শিলা এসে উপস্থিত হলো হাসপাতালে। সঙ্গে তার বোন নীলাকেও নিয়ে এসেছে। একজন সুদক্ষ বৈমানিক দৃঢ় ভঙ্গিতে কেবিনে প্রবেশ করে কোনরূপ আহা উহু ধরনের সমবেদনা জানালো না নিঃশান্তকে। সামরিক জীবনে এসব দুর্ঘটনায় সকলেই অভ্যস্ত। শিলা সহাস্যে অভিবাদন জানালো। কংগ্রেচুলেশনস মেজর, সূচনাতেই সাড়া ফেলে দিয়েছ, কর্মক্ষেত্রেও ব্যক্তি জীবনেও। নিশান্ত পাল্টা হাসি উপহার দিল। থ্যাংক ইউ শিলা। এই সময় তোমার আগমন আনএক্সপেক্টেড ছিল। মেবি আমি মানুষটাই তোমার জীবনে আনএক্সপেক্টেড। শিলা হাসি মুখে জবাব দিল, কিন্তু ওর হাসির আড়ালে গোপন করা দুঃখটা নিঃশান্তের শানিত চোখের আড়াল হলো না। শিলা কাল ক্ষেপণ না করে পুনরায় বলল, তোমার নিউজটা শোনার পর ভাবলাম অভিনন্দন জানানোর ছুতোতে হলেও একবার বিব্রত করতে আসি। বিব্রত শব্দটার সঙ্গে এড়িয়ে চলা বা লজ্জা পাওয়ার ব্যাপার আছে। আমায় কখনো কিছু এড়িয়ে চলতে হয়নি বা কোনো লজ্জাজনক কাজ করতে হয়নি। কাজেই বিব্রত হইনি। নিঃশান্ত দৃঢ় গলায় বলল কথাগুলো। শিলাকে সে কখনোই কোনো রকম আশ্বাস বা আশকারা দেয়নি, বরং সর্বদা স্পষ্টত বলেছে তার কাছে এক্সপেকটেশন না রাখতে। শিলা তা মেনে নিয়ে বন্ধু হিসেবে সঙ্গে থাকতে চেয়েছে, ফলে জোর দিয়ে নিঃশান্তের দিকে আঙ্গুল তোলার ক্ষমতাও তার নেই। তবে হ্যাঁ, নিঃশান্ত ও শিলার পরিবার থেকে যেহেতু বিয়ের আভাস উঠেছিল, তাই শিলার মনের অবস্থাও সে বুঝতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে নিঃশান্ত একটু বেশি রুড, যেমন নিজের চাওয়ার বেলায়।
মন যখন সায় দিয়েছে মেহজাবিনকে তার চাই, তখন সকলের মতকে তুচ্ছ করে সে মনের কথাই শুনেছে। অবশ্য পরিবার ব্যতীত বাকি দুনিয়া জানে মেহজাবিন তার বাগদত্তা। শিলা নিশান্তের সপাটে দেওয়া জবাবে বোধহয় আরেকটু নরম হয়ে পড়ল। যদি সে শক্ত মনের মানুষ না হতো, তবে আকাঙ্ক্ষার পুরুষকে অন্যের নামে ঘোষিত হতে শুনে নিশ্চিত কান্নায় ভেঙে পড়ত। শিলার ব্যক্তিত্বের সঙ্গে ব্যাপারটা যায় না। অহেতুক হেসে জবাব দিল, তাহলে বোধহয় নিজেই বিব্রত হতে চলে এলাম। আমি চাই না তুমি আমার সামনে বিব্রত হও শিলা। আগে যেমন ছিলে তেমনই থাকো, যদি তোমার অসুবিধা না থাকে। ওদের কথার মাঝে মেহজাবিনের নিঃশব্দ পদচারণা পড়ল কেবিনের দরজায়। নিশান্ত দরজামুখী হয়ে বসেছিল বলেই অনায়াসেই পা জোড়া দেখতে পেল। দরাজ স্বরে ডেকে উঠল, ভেতরে এসো। মেহজাবিন ইতস্তত করে ভেতরে ঢুকতেই শিলা ও নীলা ওকে আপাদমস্তক দেখল। শিলার সঙ্গে আগে পরিচয় হয়েছিল। নীলা চিনতে না পেরে জিজ্ঞেস করলো, মাই অ্যানা হার্কনেস। কর্তৃত্বপূর্ণ কণ্ঠটি গম গম করে উঠল কেবিন জুড়ে। মেহজাবিন স্থবির হয়ে নিঃশান্তের শান্ত মুখ পানে চেয়ে রইল। শিলা সম্বোধনটা শুনে ম্লান মুখে তাকালো। মেহজাবিনের সঙ্গে যেদিন তার পরিচয় ঘটে, সেদিন মেহজাবিন একটি অ্যানা হার্কনেস ফুল আঁকছিল, অথচ জানতো না কেউ তাকেও অ্যানা হার্কনেস ফুলের অনুরূপ হিসেবে হৃদয়ে ঠাঁই দিচ্ছিল। গরমিলটা ধরতে পারল শিলা। দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ কাছাকাছি থাকে, ছোটবেলা থেকেই সান্নিধ্য আছে, সুতরাং তাদের মাঝে কিছু একটা ঘটবে না সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। হয়তো ওদের মাঝেও তেমন কিছু ছিল। মাঝখান দিয়ে শিলা এক অন্য আশা বুকে পুষছিল। শিলা আর এখানে থাকতে চাইল না। ইতিমধ্যে মেহজাবিন তাকে তীক্ষ্ণ চোখে দেখতে শুরু করেছে। সে চলে যেতে উদ্যত হয়ে বলল, প্লেজার টু মিট ইউ মেহজাবিন। ইউ আর লাকি টু হ্যাভ দ্যাট ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যান্ডসাম ম্যান। টেক কেয়ার অফ হিম। তোমাদের আগামীর জন্য শুভকামনা। শিলা চলে যেতে নিঃশান্ত জেরার মুখে পড়ল। মেহজাবিন ওর চোখের সামনে আঙুল নাচিয়ে নীলার মতো করেই প্রশ্ন করল, অ্যাম আই? মেহজাবিন শেখ মিহা, প্রিন্সেস অফ শেখ প্যালেস, কুইন অফ আজাদ এম্পায়ার। একটু আগে যেন কি বলছিলেন? আমার ওসব বাইরের লোকেদের সামনে একটু বলতে হয়। সাংসারিক কলহ অন্যদের সামনে দেখাতে নেই, পাছে কে কখন সুযোগ নিয়ে তোমার স্বামীকে ফুসলাতে চাইবে, কিংবা আমার বউকে। আমাদের মাঝে সাংসারিক কলহ আছে। মেহজাবিন বিস্ময়ে বোবা বনে গেল। নিঃশান্ত কথাটা লুফে নিল। আমার দিক থেকে নেই, তোমার দিক থেকে নির্ভর করছে আমার প্রতি তোমার আচরণের ওপর। দেখতেই পাচ্ছ অধমের ডান হাত অকেজো, সুতরাং অসুস্থ রোগীকে অভুক্ত রাখতে না চাইলে খাইয়ে দিতে পারো। ডাবের পানিতে চুমুক দিয়েছে নিঃশান্ত। স্ট্র থাকা সত্ত্বেও সে ডাবের কাটা অংশে মুখ ডুবে উপর করে ডগ ডগ করে খাচ্ছে। ওর দুদিনের না কামনে খোঁচা খোঁচা দাড়ি ঠাসা থুতনি গড়িয়ে পড়ছে কিছু পানি। গলা বেয়ে পরনের পোশাক বুকের কাছটায় ভিজে গেছে। সবটুকু পানি উদর স্বাদ করে সে ডাবটা ফিরে দিল মেহজাবিনকে। জাবিন এগিয়ে এসে ডাবটা তার হাত থেকে নিলে নিশান্ত তড়িৎ হাতে খপ করে ওড়নার আঁচল টেনে ধরল। জাবিন চমকে উঠে কাঁধের কাছে ঝুলে থাকা পাতলা ওড়নার অংশটুকু খামচে ধরল। এদিক ওদিক চেয়ে বিস্মিত বিব্রত কণ্ঠে বলল, আশ্চর্য, আঁচল ধরে টানছেন কেন? নিশান্ত আঁচল দিয়ে তার ভেজা মুখ গলা মুছে নিল। এরপর ছুঁড়ে ফেলার ভঙ্গিতে আঁচলটা ছেড়ে দিয়ে আরাম করে বালিশের পিঠ থেকে বলল, ডাবের পানির জন্য ধন্যবাদ। তুমি আমার জন্য এটুকু অন্তত ভেবেছো জেনে খুশি হলাম। ডাবটা মেহজাবিন কিনে এনেছে। রোগীদের জন্য ডাবের পানি বেশ উপকারী। এই অসুস্থ ব্যক্তিটির সুস্থ হয়ে ওঠা তার জন্য ভীষণ জরুরি। কেননা গুরুজনেরা সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক গোপন থাকলেও যতদিন নিঃশান্ত অসুস্থ বউকে পাশে থাকতে হবে, সুবিধা অসুবিধার খেয়াল রাখতে হবে। তাছাড়া নিঃশান্তের ছুটি ফুরে আসছে। এত লম্বা গ্যাপ তার কেরিয়ারে কখনো আসেনি, পরে কখনো আসবে কিনা জানা নেই। তাই বড়রা চাইছে যে কটা দিন আছে ছেলে বউয়ের সঙ্গে এক ছাদের তলায় সংসার করুক। চাওয়াটা বড়দের নাকি নিঃশান্তের তা নিয়ে ঘুরতার সন্দেহ আছে মেহজাবিনের।
তবু বিয়ের ফাঁদে যেহেতু আটকা পড়েছে, এখন এসব কিছুকে দাঁতে দাঁত চেপে হজম করতে হবে। ও হেসে কাট সুরে বলল, অসুস্থ মানুষের জন্য এটুকু ভাবা তো মানবিকতা। জলদি সুস্থ হয়ে যান। আমার সুস্থতা নিয়ে বড্ড তাড়া দেখছি যে। নিজের মুক্তি নিয়ে। কথাটা বলতে চেয়েও চেপে গেল মেহজাবিন। এখন তাকে আরেকটি দায়িত্ব পালন করতে হবে, নিশান্তকে খাইয়ে দেওয়া। প্রথমে নাকচ করবে ভেবেছিল, নিশান্তের বাড়ির কাউকে পেলে তাকে বলতো খাইয়ে দিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটু আগেও নিশান্তের দাদি অনন্ত ও শুভাকে দেখতে পেলেও এখন ত্রিসীমানায় কেউ নেই। অসুস্থ ব্যক্তিকে অভুক্ত অবস্থায় সে রাখতে পারে না। ঝগড়া বিবাদ যাই হোক, মেহজাবিন তার ক্ষতি বা অনিষ্ট কখনো চায় না। নিশান্তের মাছের মতো স্থির দৃষ্টিটা রূপবতী স্ত্রীর দিকেই নিবদ্ধ। ওর মনের দ্বিধা টের পেয়েও তাগাদ দিল পুনরায়। খিদে পেয়েছে, আমি টাইমলি খাই, কিন্তু নার্সের হাতে খাওয়ার একটু ইচ্ছে নেই এখন। মেহজাবিন গুটি গুটি পায়ে পাশে এসে বসলো। মেয়েলি সুবাসটা আরও তীব্রতর হলো নিঃসন্তের চারপাশে। প্রতিটা সম্পর্কের আলাদা একটা সুবাস থাকে। যেমন সন্তানেরা মায়ের গায়ে মমতার ঘ্রাণ পায়, দাদি নানির গায়ে পান সুপুরি মাখা আশকারা ও আবদারের ঘ্রাণ পায়, তেমনি স্বামী স্ত্রীও পরস্পরের দেহে তীব্র আকর্ষণ জাগানিয়া সুবাস পায়। সুবাস পরিস্থিতির সঙ্গে রূপ ও ভাষা বদলায়। কখনো তা ভরসার নীরব ভাষা, কখনো মায়ার আলিঙ্গন, কখনো বা মাদকের মতো নেশা ধরানো, যা আগ্রাসী করে তুলতে সক্ষম। কখনো বা সেই সুবাস হয় হৃদয় শীতলকারী। নিশান্ত বউয়ের সুবাসে এখন স্বস্তি পাচ্ছে। দেহ জুড়ে যে ব্যথা ও অবসাদ আছে তা যেন হৃদয়ের প্রফুল্লতায় প্রশমিত হয়ে দেহটি হালকা হয়ে যাচ্ছে। মনে মনে বলল, বউ তো দারুণ উপকারী মেডিসিন। মেহজাবিন মুরগির পাতলা ঝোলের তরকারি দিয়ে ভাত মেখে ছোট লোকমা করে মুখের সামনে ধরতে দেরি করলেও নিঃশান্তের খেতে দেরি হলো না। সে আসলে ক্ষুধার্ত। মেহজাবিন খাইয়ে দিতে দিতে অন্য মনস্ক হয়ে শিলার কথা ভাবলো। একটু আগে কেবিনে তাকে দেখে ভেবেছিল বিস্তর কান্নাকাটি, ঝগড়া, মনোমালিন্য ঘটে যাবে। তেমন কিছুই হলো না। শিলা যেন নামের মতোই কঠিন মনের মানুষ। মুখে ব্যথা নিয়েও হাসি মুখে শুভকামনা জানিয়ে গেল। সে সঙ্গে মেহজাবিনের মুগ্ধতাও বাড়িয়ে দিয়ে গেল। সে অকপটে বলল, শিলা আপু কিন্তু ভীষণ ভালো একজন মানুষ, ব্যক্তিত্ববান ও রুচিশীল। জানি, রুচিশীল বলেই সে রুচিবান পুরুষকে পছন্দ করেছে। আর কি কপাল দেখো, কপালে যে জুটেছে সে অরুচি রোগে ভুগছে, স্বাদ গন্ধ কিছুই বুঝতে পারে না। খোঁচাটা বুঝতে অসুবিধা হয় না। কানে গালে আবারও পলাশ ফুল ফুটার পায়তারা করছে। কিন্তু না, এইসব অযাচিত অনুভূতিকে আশকারা সে দেবে না। মেহজাবিন মনে মনে শত্রুরূপী লজ্জাকে দমন করে পুনরায় বলল, আপনার সঙ্গে বেশ মানাতো কিন্তু। উচ্চতা, গড়ন, টেস্ট, পার্সোনালিটি, প্রফেশন, রুচিতে রুচিতে স্বাস্থ্যবান বনে যেতেন। পারমিশন দিচ্ছ? কিসের? তোমার জন্য সতীন আনতে। মেহজাবিনের নাকের উপরে সূক্ষ্ম একটি বিরক্তির ভাঁজ পড়ল। অতি আদরে সেই ভাঁজ। রাগটুকু আড়াল করার চেষ্টা করলেও কণ্ঠের ঝাঁজ লুকানো গেল না। ও শিওর, একটা কেন 4টে করুন প্লিজ। ইহকালে 4 বউ, পরকালে 70 হুর। আর কি চাই? আমার তো ইচ্ছে একটা মাত্র বই আমাকে 4 জনের সমান আদর করবে, 70 জনের সমান যত্ন করবে। কিন্তু কপাল দেখো, পারবে শুধু 10-এর সমান ঝগড়া করতে আর জ্বালাতে। মেহজাবিন ঢুক গিলল। এই লোকের ভাষা ইদানিং তার সুবিধার লাগে না। স্বামী হলে কি আসলে পুরুষরা বদলে যায়? আগের নিশান্ত তো যথেষ্ট শালীন ছিল। এই নিশান্ত খুঁচা মারা কথার ভাঁজে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছুড়ে দিয়ে অপ্রস্তুত করে দেয়। এমন হলে সে এক ছাদের নিচে কি করে থাকবে? না, কিছুতেই দুর্বল হওয়া যাবে না। সবলতা দেখাতে হবে, নয়তো পেয়ে বসবে। মেহজাবিন স্বাভাবিক কণ্ঠে বলল, বারবার কপালের দোষ না দিয়ে বদলে ফেলুন। সুযোগ তো চলে যাচ্ছে না। আপনারও শান্তি, আমারও। নিশান্ত বা হাত উঁচিয়ে মেহজাবিনের ঠোঁট চেপে ধরল শক্ত করে। চিবিয়ে চিবিয়ে বলল, আমার বউ বদলযোগ্য নয়, সে আমার মানে আমারই। তার কিসে ভালো আর কিসে মন্দ সেটা সে নিজে না বুঝলে বৈধ অভিভাবক হিসেবে আমি
নিজ দায়িত্বে বুঝবো। আমারও তার মাঝে পরিবারকে ও অ্যালাউ করব না। বাইরের কেউ তো নয়ই, তাতে কেউ আমাকে স্বৈরাচারী ভাবুক, ডোমিনেটিং আখ্যা দিক, আই ডোন্ট কেয়ার। নিঃশান্ত হাত নামিয়ে ফেলল। মেহজাবিন বিমূঢ় চোখে চেয়ে রইল। ওর মনে আবারও সে অনিরাপত্তাজনিত ভাবনা উদয় হলো। নিঃশান্ত তাকে টিপিক্যাল পুরুষদের মতো ডমিনেট করবে, তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এমন হলে তো সে আরও কঠোর অবস্থানে যাবে সম্পর্ক নিয়ে। নিঃশান্তের অতিরিক্ত পজিটিভনেস তাচ্ছিল্য করে মেহজাবিন বলল, বউয়ের প্রতি এত দরদ যে, ভালোবাসেন? বিষয়টা উপলব্ধির। অনুভূতিকে উপলব্ধি করতে না পারলে শব্দে কিছুই আসে যায় না। বউ কি উপলব্ধি করছে সেটাই গুরুত্বপূর্ণ। কথার সমাপ্তিতে মেহজাবিনের বাড়িয়ে দেওয়া শেষ লোকমাটি মুখে পড়ল নিঃশান্ত। আঙুলের ডগায় কামড় লাগতেই মেহজাবিনের সর্বাঙ্গ শিউরে উঠল। তার সমস্ত জটিল ভাবনারা গুলিয়ে গেল। নিঃশান্তের গভীর চোখে চেয়ে তার একটাই উপলব্ধি জাগলো। বিড়বিড় করে বলল, অসভ্য। গোধূলি লগ্ন। লাল টুকটুকে সূর্যটি কিশোরী বধূর মতো কমনীয়তা ছড়াচ্ছে। এক ছত্র অভিভাবক হিসেবে পশ্চিম আকাশ কোণে বিদায়ের তোড়জোড় করতে ব্যস্ত। আত্মীয়ের দায়িত্বে থাকা মেঘেরা বিরহী কান্নায় মেতে উঠেছে। পৃথিবীর তাতে কোনো লাভ ক্ষতি হচ্ছে না, সে আরেকটি সন্ধ্যার দিকে ধাবিত হচ্ছে। লাভ ক্ষতি হচ্ছে তাদের, যারা এই গোধূলিতে প্রিয়জন হারানোর যাতনায় ডুবল, কিংবা একটি নতুন প্রাণের আগমনে কারো ভুবন আনন্দে মেতে উঠল। সুলেখাকে আজ মেডিকেল চেক আপে নিয়ে যাচ্ছে দিলশান। ওনার হাঁটুতে ইদানিং ব্যথা হচ্ছে, সিঁড়ি বেয়ে উঠা নামা করতে পারছেন। তাছাড়া মায়ের আরও কিছু জটিলতা শুনে ইউরিন ইনফেকশন হবার আশঙ্কা করছে সে। একজন গাইনোলজিস্টকে দেখাতে হবে। সেই উদ্দেশ্যের কাজের ফাঁকে ক্লিনিক থেকে ছুটে এসেছে। বাড়ি এসে দেখলো সুলেখা ঠোঁটে ভ্যালভেট চকলেট শেডের লিপস্টিক মাখছেন। দিলশান অবাক গলায় বলল, আমার ডাক্তার দেখাতে যাচ্ছি আম্মু, দাওয়াত রক্ষণার্থে নয়। সুলেখা বসার ঘরের কোনায় সাজিয়ে রাখা কারুকার্য খচিত ও কাঠের ভ্যানিটি ওয়াল মিররে নিজেকে আপাদমস্তক দেখে নিলেন। কটনের সালোয়ার কামিজ পরেছেন তিনি। কাজ সম চুলগুলো বরাবরের মতোই ছেড়ে রাখা। ছেলের কথায় বিশেষ পাত্তা না দিয়ে বললেন, শুধু ডাক্তার দেখাতে নয়, ছেলের কর্মক্ষেত্রেও যাচ্ছে। যেমন তেমন করে চলে গেলে হবে, আমাকে ভালো দেখাতে হবে। জীবনে পরিস্থিতি যেমনই আসুক, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয়। দিলশান মায়ের কথায় হাসল। সুলেখা ভ্যানিটি ব্যাগটা হাতে নিয়ে পুত্রের সামনে এসে প্রশস্ত হেসে বললেন, কেমন লাগছে? একজন বাবা তার আহ্লাদে মেয়ের সাজ দেখে যেমন প্রশংসা করে, তেমন করেই দিলশান মায়ের চুলে আঙ্গুল চালিয়ে গুছালো অংশটুকু গুছিয়ে দিয়ে বলল, খুব সুন্দর লাগছে, আমার মা সব সময় সুন্দর। দিলশান মাকে নিয়ে গাড়িতে উঠল। হোয়াইট হাউস থেকে বেরিয়ে গলির মাথায় আসতেই একটা জটলা দেখতে পেয়ে স্পিড কমে দিল। দিলশান থামতো না, কিন্তু জটলার মাঝ থেকে উঠে আসা কণ্ঠটি ওর গতি রোধ করলো। শুভা কাউকে বলছে, কিছু হয়নি, আমি ঠিক আছি। দিলশান রোড সাইডে গাড়ি পার্ক করলো। সুলেখা বললেন, শোভার গলা পেলাম না। বসো, আমি দেখছি। দিলশান গাড়ি থেকে নেমে দেখলো শুভা কবজিতে রক্ত নিয়ে একটি কুকুরের পা বাঁধছে। দুদিন হলো এলাকায় একটি পাগলা কুকুর এসেছে। ইতিমধ্যে 4 জনকে আছড়ে কামড়ে দিয়েছে। সিটি কর্পোরেশনের লোকেদের খবর দেওয়া হয়েছে। উত্তপ্ত ছেলেপেলেরা খাবারে বিষ দিয়ে কুকুরটাকে মেরে ফেলার ফন্দি হইতেছে। শুভা সেই সংবাদ শোনা মাত্রই ছুটে এসেছে। বিকেল জুড়ে পুরো এলাকা দৌড়ে কুকুরটাকে ধরেছে। মুখটা বাঁধতে পারলেও নখের খামচিতে তাকে রক্তাক্ত করে দিয়েছে কুকুরটা। তবু শুভা দমে যায়নি। 2 জোড়া পা বেঁধে অবশেষে সে ভ্যাকসিন পুশ করার পাশাপাশি কুকুরটির আহত চোখ ও কানে মেডিসিন দিতে ব্যস্ত। অনেকেই তার এই যত্নকে দেখলো ভালোবাসার চোখে, কেউ বা বিরক্ত হয়ে বলল, আজাইরা কাম, পাগলা কুত্তা কি বস মানবো? এইটারে মাইরে ফালাইলেই ভালো, নয়তো পোলাপানগুলো রাস্তায় বাইর হইতে পারবে না। শোভা নিজেও শঙ্কিত বোধ করছে। চোখের আড়াল করলে কেউ খাবারে বিষ দিয়ে অথবা পিটিয়ে মেরে ফেলতে পারে। তার সহকর্মী বন্ধুকে ডেকেছে কুকুরটাকে রেস্কিউ করে পশু হাসপাতালে নিয়ে যেতে। শোভার বন্ধু ইফাজ আসতেই কুকুরটাকে সে তার জিম্মায় দিয়ে দিল।
তখনই দিলশানের উপস্থিতি খেয়াল করলো, তবে পাত্তা দিল না, যেন আর পাঁচটা উৎসুক লোকের মতোই কেউ একজন। সুলেখাও বেরিয়ে এসেছেন। শুভার রক্তাক্ত হাত দেখে আতকে উঠে বললেন, কুকুর কামড়েছে তোমায়? কেন যে রিস্ক নিয়ে এসব ভয়ঙ্কর কাজ করতে যাও? হাসপাতালে চলো। শুভার হাত জ্বলছিল। সে হাসি মুখে বলল, কামড়ায়নি আন্টি, ধারালো নখে জবরদস্ত খামচে দিয়েছে। আমার অভ্যাস আছে, ভ্যাকসিনও নেওয়া হয়েছে। ভাববেন না। বাই দ্য ওয়ে, আপনি কোথাও যাচ্ছেন? হাসপাতালে যাচ্ছি কিছু টেস্টের জন্য। তুমিও চলো, কে জানে কত জীবাণু নিয়েছিল নখে, ইনফেকশন হবে। দিলশান চুপচাপ শুভাকে দেখছিল। মেয়েটা ভুলেও তার দিকে চোখ তুলে তাকাচ্ছে না। এদিকে ওর বন্ধু ইফাজ এসে পাশে দাঁড়িয়েছে। এক হারা গড়নের লম্বাটে ও সুদর্শন এক তরুণ। শুভা বলল, থ্যাংক ইউ আন্টি, বাট আমার বন্ধু এসে গেছে। তোমার বন্ধু কি ডাক্তার? জিজ্ঞেস করলো দিলশান। শুভা নিশ্চুপ। সে যেন পণ করেছে দিলশানের সঙ্গে কোনো কথাই বলবে না। তাতে দিলশানের রাগ আরেক দফা বৃদ্ধি পেল। শুভার বিপরীতে ইফাজ উত্তর দিল, তাহলে বন্ধুর আসার সঙ্গে তোমার ক্ষতের সম্পর্ক নেই, তোমার ট্রিটমেন্ট দরকার। দিলশান কারও কোনো কথা শোনার অপেক্ষা না করে ইফাজের কাছ থেকে শুভাকে প্রায় ছিনিয়ে নিয়ে এলো। বলিষ্ঠ হাতের থাবায় শুভার নরম হাতটি বন্দি করে হাত টানতে টানতে গাড়ির প্যাসেঞ্জার সিটে এনে বসিয়ে দিল। শুভা ভ্যাবলাকান্তের মতো শুধু চেয়েছিল, মুহূর্তে কি ঘটে গেছে তা বোঝার চেষ্টা করছে। ছেলের আকস্মিক কাণ্ডটি সুলেখা ভালোভাবে নাও দেখতে পারেন, তাই মায়ের কাছেও ব্যাপারটা খোলাসা করলো দিলশান। আমি একজন ডাক্তার, চোখের সামনে আহত মানুষ দেখে তাকে ফেলে যেতে পারি না। তারপর আহত ব্যক্তি যদি হয় শোভার মতো কেয়ারলেস, তুমি কি আমার কাজে মাইন্ড করলে? সুলেখা প্রথমেই বিভ্রান্ত হলেও ছেলের আন্তরিকতায় আপ্লুত হয়ে বললেন, মাইন্ড করবো কেন? আমার ছেলে মানুষের সেবা করে, তা দেখে আমি তো গর্বিত। বাট আমি মাইন্ড করেছি। ইংলিশ আন্টি? পেছন থেকে বলে উঠল শুভা। ফ্রন্ট মিররে তার রাগী চেহারাটা দেখতে পেল দিলশান। না শোনার ভান করে গাড়ি স্টার্ট দিল। সুলেখা কপাল কুঁচকে বললেন, কেন মাইন্ড করলে? শোভা, তোমার তো ট্রিটমেন্ট দরকার। শুভা কাদো কাদো মুখে বলল, শান ভাইয়া আমাকে সবার সামনে দিয়ে হাত ধরে টেনে এনেছে। এই দৃশ্য পরিচিতরা দেখেছে, তারা যদি আমাকে নিয়ে রটনা বানায়, এরপর তো আমার বিয়ে হবে না। স্তব্ধ আকাশটা যেন দিলশানের মাথার উপর ভেঙে পড়ল। হাঁ হয়ে গেল সে। একটা মানুষ কতটা নাটকবাজ হলে এ ধরনের কথা বলে কল্পনা করতে পারছে না। একবার বলতে ইচ্ছে হলো, কিছুদিন আগেই স্কুটি অ্যাক্সিডেন্ট করে ওর কুলে চড়তে চেয়েছে ধুরন্ধর মেয়েটা। এরপর তো সামনের গায়ে হলুদের রাতে সেই মেয়ে কিনা বলছে হাত ধরায় বিয়ে হবে না। দিলশান কটমট করে চেয়ে রাগটাকে গিলে নিল। সুলেখা বললেন, বোকা মেয়ে, দিলশান তোমার বড় ভাই হয়। ভাই বোনের হাত ধরলে কিছুই হয় না। আমার নিষ্পাপ দুই বাচ্চাকে নিয়ে কেউ রটনা করুক, সাহস থাকলে দেখে নেবো একদম। তুমি ভয় পেও না তো, আমি নিজ দায়িত্বে তোমার বিয়ে দেবো। দিলশান খুক খুক করে কেসে উঠল মায়ের কথায়। বিচলিত ভঙ্গিতে মুখে হাত বুলালো। সে শুভার বড় ভাই, এমন কথা বললে তো ভাই শব্দটাকে অপমান করা হয়। অন্যদিকে শুভা মাথা দুলিয়ে লাজুক ভঙ্গিতে মিনমিন করে বলল, জি আন্টি, আপনি নিজ দায়িত্বে বিয়ে দেবেন, কিন্তু তাহলে আমার আর চিন্তা নেই। ক্লিনিকে পৌঁছে দিলশান দাঁড়িয়ে থেকে শুভার হাতের চিকিৎসা করলো। তারপর মাকে একজন অর্থোপেডিক ও গাইনোলজিস্টকে দেখিয়ে কিছু টেস্ট করে নিল। রিপোর্ট পেতে দেরি হবে। দিলশানের চেম্বারে এসে বসতেই তার অ্যাসিস্ট্যান্ট সাবিনা চা নাস্তা নিয়ে হাজির হলো। সুলেখাকে খুব জোরাজুরি করলো, না খাইয়ে ছাড়বেই না। শুভা থমথমে মুখে আদিক্ষেতা দেখে যাচ্ছে। সাবিনা বলছে, আপনি আজ আসবেন জানলে আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতাম, বাইরের খাবার খেতে দিতাম না। পরের বার আসার আগে আমাকে অবশ্যই জানাবেন আন্টি, আপনাকে ঠিকঠাক আপ্যায়ন করতে পারলাম না। শুভা হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, সাবিনা আপু মেবি ডাক্তারখানার চেয়ে সরাইখানার জবে বেশি ফিট হতেন। যেভাবে আপ্যায়ন করেছেন, হাসপাতালে আসা সব রোগীকে বুঝি এমন করে সার্ভিস দেন? সাবিনা লাজুক হেসে বলল, সবাই আর আন্টি কি এক? দিলশান স্যারের মা তো আমার মায়ের মতোই। তাহলে কি দিলশান স্যারও আপনার ভাইয়ের মতোই? চোখ পিটপিট করে সরল সুরে প্রশ্ন করল শুভা। সাবিনা থতমত খেয়ে গেল সে কথায়। দিলশান ঠোঁট টিপে হাসি সামলে বলল, মিস সাবিনা, আপনি
206 নম্বর কেবিনের 3 নম্বর বেডের পেশেন্টের চোখের অবস্থায় এসে আমায় রিপোর্ট করুন, কুইক। শিওর স্যার। সাবিনা গুমরা মুখে প্রস্থান করতে সুলেখা বললেন, এটা কি ভালো? খুবই ভালো আন্টি। সুলেখা ছেলেকে প্রশ্ন করলেন, মেয়েটার কি বিয়ে হয়েছে? হয়নি, শুনলে না মিস বলে ডাকলাম। দিলশানের আর দৃষ্টি শুভার দিকেই। শুভা বিয়ের প্রসঙ্গ শুনে বলে উঠল, শান ভাইয়ের সঙ্গে ভীষণ মানাবে। উৎসাহ পেয়ে সুলেখাও বললেন, তাই না? আমিও এই কথাটাই ভাবছিলাম। তুই কি বলিস দিলশান? দিলশান চেয়ারে গা এলিয়ে দিয়ে শুভার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো, বলল, 10টা পাত্রী দেখবে, একটাই বাছাই করবে। সেই 10টার মধ্যে সাবিনা হলে একজন ক্ষতি নেই। আমি মত দিলাম, এবার তুমি পাত্রী দেখতে পারো। আলহামদুলিল্লাহ। সেদিনই রাতের বেলা ডিউটি শেষে বাড়ি ফেরার সময় সাবিনা অজ্ঞাত বাইক চালকের আক্রমণের শিকার হলো। জাওয়াদ ও শাওনের ফ্লাইট বিকেল 5টায় টেক অফ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। যাওয়ার আগে জাওয়াদ নিজ দায়িত্বে দুপুরবেলা বোনকে নিঃসন্তের কাছে দিয়ে গেছে। এরপর নিঃসন্ত আর হাসপাতালে থাকতে রাজি হয়নি। সন্ধ্যাবেলা রিলিজ নিয়ে বউ সমেত বাড়ি চলে এসেছে। দীপশিখা নতুন বইয়ের আগমনের উচ্ছ্বাসটা চেপেও রাখতে পারছে না, আবার বিয়েটা গোপন রাখায় বিস্তরভাবে প্রকাশও করতে পারছে না। চাঁদনি বেগম বুদ্ধি করে শুভার মামাদের আজই বাড়ি থেকে ভাগিয়েছেন, কারণ তাদের কাছেও বিয়ের সংবাদটা গোপন রাখা হয়েছে। মেজাবিন দীপশিখায় পা রেখেই সংকুচিত হয়ে গেছে। কিছুদিন আগেও এসেছিল বাড়ির মেয়ের ননদ হয়ে, আজ এসেছে বাড়ির বড় বউ হয়ে। অদ্ভুত জড়তায় আকণ্ঠ ডুবে গেছে সে। আফিয়া অবশ্য গম্ভীর এই বিয়ে নিয়ে তিনি সবার মতো অতটা উচ্ছ্বাস প্রকাশ করতে পারছেন না, আবার ছেলের মুখের দিকে চেয়ে ফেরাতেও পারেন না। নিঃশান্ত বাড়িতে ফিরে আপাতত নিচতলায় আরাম করে বসেছে। আফিয়া ছেলের জন্য পাতলা স্যুপ তৈরি করেছেন, নিউট্রিশনিস্টের নির্দেশ মতো খাবার রান্না করেছেন, যেন নিঃশান্তের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও দ্রুত রিকভার করতে পারে। ছেলে যে ডান হাতে তুলে খেতে পারবে না এইটুকু তিনি জানেন। স্যুপটা কাপে পরিবেশন করলেন যেন নিঃশান্ত অন্য হাতে ধরে আরাম করে খেতে পারে। মেজাবিন বাড়িতে আসা অবধি কাচুমাচু করে যাচ্ছে। এখানে এলে সাধারণত সে শাওনের সঙ্গে থাকতো। শাওনের বিয়ের পর আলাদা একটি কামরা দেওয়া হয়েছিল, সেই কামরাতেই ওঠার ছক করছিল মনে মনে। নিশান্ত সুপে চুমুক দিয়ে ওকে জোহরি চোখে দেখছিল। মেজাবিন উঠে চলে যেতে নিলে সে পিছু ডাকলো, কোথায় যাওয়া হচ্ছে? রুমে ফ্রেশ হব। কেন, কোনো দরকার? নিশান্ত উষ্ণ কাপে আর একটা দীর্ঘ চুমুক দিয়ে বলল, আপাতত নেই, তবে আগে যে রুমে উঠতে সেটা আপাতত লকড। বিয়ের সরঞ্জাম স্টোর করা হয়েছিল। আমার রুমটা খালি পড়ে আছে, ব্যবহার করতে পারো। আপনি না নিজের রুমে কাউকে অ্যালাউ করেন না, এমনকি অবধি গেস্ট এলেও প্রয়োজনে তেতলার জিমনেশিয়ামে গদি পেতে দেন, তবুও নিজের বেডরুমে দেন না শুনেছি। কথার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করে নিঃশান্ত লম্বা দম নিল। বুঝতে পারছে পদে পদে ঝঞ্ঝাট খাড়া করবে এ মেয়ে। বাঁকা স্বরে বলল, তখন আমি ব্যাচেলর ছিলাম, এখন বিবাহিত, এটা শোনোনি? মেজাবিন কয়েক পলচে থেকে ঠোঁট গোল করে কুচকে ভেংসে কেটে চলে গেল। নিঃশান্ত আহাম্মক হয়ে চেয়ে রইল আশ্চর্য। এই মেয়েটাকে ভেংচেও কাটে, বেশি কাছে টানতে গিয়ে ভয় ডর সব ভেঙে দিল নাকি? মেজাবিন নিঃশান্তের রুমের ধার দিয়েও গেল না, নিজের সব জিনিসপত্র নিয়ে সোজা শুভার রুমে উঠল। হাত মুখ ধুয়ে পোশাক বদলে নিল। লিনেন ফেব্রিকের হালকা আকাশি রঙের একটা কামিজ ও ম্যাচিং প্যান্ট পরেছে সে। নিজের বাড়িতে হলে রাতে ঘুমানোর পোশাকটাই পরে নিত, এখানে সংকোচে আর তা করল না। একটু আরাম করে বসতেই রেডিয়াম ডায়ালের ঘড়িতে রাত 8টার নির্দেশনা বাজলো। মেজাবিন বাইরে উকি দিয়ে দেখলো দোতলা ফাঁকা, সবাই নিচে আছে। ও নিচে যেতে যেতে মনে মনে প্রার্থনা করলো কেউ যেন তার আলাদা থাকা নিয়ে প্রশ্ন না তুলে। চাঁদনি বেগম ওকে দেখে কাছে ডাকলেন, পাশে বসিয়ে মুখটাকে আদর করে ধরে বললেন, সতেজ লাগবে এখন, সন্ধ্যায় তো কিছু খাসনি, খিদে পেয়েছে না? একেবারে ডিনার করব দাদি। বিয়ের ধাক্কা, প্রোগ্রাম, নিশ্চিন্ত, অসুস্থতা সব মিলিয়ে মনে হচ্ছে আজকে সবার অবসর মিলল। একটু হাঁপ ছেড়ে বাঁচলো সবাই, শরীরটা বিশ্রাম খুঁজছে। চাঁদনি বেগম নাকের উপর চশমা রেখে ভ্রুকুটি করে বললেন,
তুমি কিসের কাজ করছো যে বিশ্রাম খুঁজছো? হুকুম দিয়েই তো খালাস। সেম টু ইউ। আপনিও তো হুকুম দিয়েই খালাস। কি বললে তুমি? আমি হুকুম দিয়েই খালাস? চুল আমার হুকুম দিয়েই পেকে গেছে ভেবেছো? কত দায়িত্ব চিন্তা নিয়ে সময় কাটায় জানো? মেয়ে যে এখনো বাড়ি ফেরেনি সে খেয়াল আছে? শিরিন বেগম প্রতিবাদ করতে চাইছিলেন, দায়িত্ব চিন্তা ওনার কিছু কম নাকি? রাত পোহালে চাকরি শুরু, অবসর শেষ, কিন্তু ছোট মেয়ের প্রসঙ্গ আসতেই মায়ের মন সন্তানের চিন্তায় কাতর হলো। বললেন, এত করে বলি সন্ধ্যা হলে বাইরে থাকা নিষেধ, তাও যদি শুনে আমার কথা। একবার ফোন করে বলল তিনি নাকি বিজি আছে, আসতে দেরি হবে। কত বড় বেয়াদব হয়েছে, আমাকে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটে। আজ আসুক বাড়িতে। চাঁদনি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শুভা যে কুকুর দ্বারা আহত হয়েছে এই সংবাদ তিনি বিকেলেই পেয়েছেন। সুলেখা তাকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে গেছে তাও জানেন, বাড়ির কাউকে জানাননি তিনি। এমনিতেই নিঃশান্তের অসুস্থতা নিয়ে সকলের মানসিক ধকল গেছে, আবারও শিরিন জানলে চিন্তা করবেন, প্রেশার বাড়িয়ে অসুস্থ হয়ে যাবেন। দুই মেয়েই শিরিনের বেঁচে থাকার ভালো থাকার অবলম্বন। চাঁদনি বেগম ধমক দিয়ে বললেন, আমার নাতনির সাথে আমি বুঝে নেব। তুমি খেয়ে দিয়ে ঘরে যাও, বিশ্রামের জন্য মরে যাচ্ছ, গিয়ে ঘুম দাও। নয়তো কাল অফিসে গিয়ে বলবে শাশুড়ি আরাম করতে দেয়নি, টেবিলে খাবার লাগাও। শিরিন উঠতে চাইছিলেন না, মেয়েকে রেখে খাবেন কি করে? চাঁদনি বেগমের জাজরেল ধমকের সামনে টিকতে পারলেন না। অগত্যা আজ একটু দ্রুতই সবাই রাতের খাবার খেলো। নিশান্ত এসে অবধি নিচেই বসেছিল, তার রুমে গিয়ে মেজাবিন যেন ইতস্তত না করে, তাই এই কাজ। এখন পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সুরেলা আর সায় দিচ্ছে না। সে বলল, আমার খাবারটা রুমে দিও মা, আগে তোমরা খেয়ে নাও। তার কথার অর্থ সকলেই কম বেশি বুঝতে পেরেছে। মেহজাবিন যে দুপুরে নিশান্তকে খাইয়ে দিয়েছে সে খবর গোপন নেই, তাই মেহজাবিনকে আগে খাইয়ে দিয়ে আফিয়া তার হাতেই নিশান্তের খাবার দিলেন। গম্ভীর গলায় বললেন, এ বাড়িতে তোমার কোনো অসুবিধা হলে আমাদের জানিও। আগে যেমন সংকোচ ছিল না, এখনো রাখার দরকার নেই। এখন তুমি ঘরের লোক, আমাদের পরিবার মেনেই মিলেমিশে থাকবে। মেহজাবিন যে আলাদা ঘরে উঠেছে সেটা কেউ দেখেইনি। নিশান্ত ঘরে এসে বুঝতে পেরেছে যেদি নারী তার জেদকেই প্রাধান্য দিয়ে দূরে থাকাটাকেই প্রাধান্য দিয়েছে। মেহজাবিন যখন খাবার নিয়ে দরজায় নক করলো সে কোনো জবাব দিল না, বিছানার হ্যাড সাইডে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। মেহজাবিন সাড়া না পেয়ে দুনামনা করে উকি দিল ভিতরে। বুকের ভেতরটা ধক করে উঠল তার। শিকারের গন্ধ পেয়ে শিকার যেমন উদ পেতে থাকে, তেমনি একজোড়া হাড় হিম করা দৃষ্টিতে নিশান্ত চেয়ে আছে। চোয়াল শক্ত, মুখবয়ব পাথরের মতো স্থির। ঠিক এই চেহারাটাকেই মেহজাবিন হজম করতে পারে না, তার বিচলিত বোধ হয়। হুট করে আবারও রূপ বদল হলো কেন তার? নিঃশব্দে ঘরে ঢুকে বেডসাইড টেবিলের উপর থেকে চার্জার, ফোন সহ প্রয়োজনীয় সরঞ্জামগুলো এক হাতে ঠেলে সরিয়ে খাবারের প্লেটটা রাখলো সে। নিশান্ত হিম স্বরে বলল, যাও। মেহজাবিন সে কথার অর্থ বুঝল না, প্রশ্নোক্ত চোখে চাইতেই নিশান্ত পুনরায় বলল, আমার জন্য অনেক করলে, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। যাও, নিজের পছন্দকৃত রুমে গিয়ে বিশ্রাম করো। আমি একা একা অনেক কিছুই পারবো না, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না। দয়া ও দায়িত্বের মাঝে পার্থক্য যদি না বুঝতে পারো তাহলে আমার কোনো কাজে এসো না। যাও, গিয়ে শুয়ে পড়ো। মেহজাবিন কয়েক সেকেন্ড স্থির চোখে চেয়ে থেকে মাথা নিচু করে নীরবে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় 9টা বাজে। নিচতলা শুনশান। চাঁদনি বেগম একা বসে আছেন নাতনিকে পাকড়াও করার জন্য। অর্ধবর্ষ পুরনো সেগুন কাঠের দরজায় ক্যাচ ক্যাচ শব্দ উৎপন্ন হলো। দরজায় কবাট ঠেলে আলগোছে উকি দিল দুটি চোখ। চাঁদনি বেগম থমথমে মুখে বললেন, আসুন, আপনার অপেক্ষাতে আছি। ধরা পড়ে শুভার চোখ মুখে থতমত ভাব ফুটে উঠল। গলা খাকারি টেনে শির দ্বারা সোজা রেখে প্যারেড করে চাঁদনি বেগমের সামনে এসে সৈনিকের মতো লম্বা একটি সালাম ঠুকলো। নির্ভীক কণ্ঠে বলল, আকাশের অবস্থা পরিষ্কার, ঝকঝকে চাঁদনি রাত। এমন রাতে চাঁদের বুড়ি চরকায় সুতো কাটে। তুমি কাজে ফাঁকি দিয়ে দীপশিখায় এসে বসে আছো কেন? চাঁদ মামা রাগ করবে তো। শেষে চাঁদের বুড়ি থেকে
আমাবস্যার বুড়ি বানিয়ে দেবে। চাঁদনি বেগম ধমক দিয়ে বললেন, অসভ্য মেয়ে, তো সুতো কাটতে বসে আছি। হোয়াইট হাউসে গাড়ি ঢুকেছে রাত 8টায়, তুই ফিরলি তারও 1 ঘন্টা পর। এই সময়টা কোথায় ছিলে? প্রেম করেছিলাম। কি বললি? চাঁদনি বেগম খেকে উঠলেন। শুভা জিভ কাটল। সরি, স্লিপ অফ টাং। পশু প্রেম করেছিলাম। বিশ্বাস না হলে লাউ কদুকে জিজ্ঞেস করো, ওরা সাক্ষী আছে। আমি কি ওদের ডেকে আনবো? লাউ ও কদু নামের গুন্ডা গোছের কুকুর দুটোর সঙ্গে শুভার ভাব আছে, এ কথা কারো অজানা নয়। জন্ম থেকে আদর করেছে বলেই তারা শুভার বাধ্যগত। শুভাও যেন কোনো জাদু বলে তাদের বুবা ভাষা বুঝতে পারে। চাঁদনি বেগম কুকুর বিড়াল পাখিদের সেবায় অর্থ দান করলেও নিজে সেভাবে আদর করেন না, দূরত্ব বজায় রাখেন। তবে অল্প বয়সী নাতনির একটি সংস্থা স্থাপনের মতো উদ্যোগকে নীরবে সম্মতি ও সহযোগিতা করেন। শুভার হাতের ব্যান্ডেজ দেখে তিনি একটু নরম হলেন, তবে কণ্ঠের তেজ একটু কমল না। সুরের সাক্ষী মাতাল। তোমার লাউ আর কদুকে ডাকতে যেতে হবে না। দিনরাত যে অকাজ করে বেড়াও তা কি আমি জানি না? চুক্তিনামার অনেক শর্ত ভঙ্গ করেছিস, স্কুটি আর ফেরত পাবি না। শুভা কাঁদো কাঁদো গলায় বলল, একদিনই তো, আর হবে না। চাঁদনি বেগম কোনো কথা বললেন না। শুভা এবার দৌড়ে এসে পায়ের কাছে বসে পড়ে গাইতে লাগলো, তোমার পায়ে পড়ি, পড়ি গো। ও চাঁদের বুড়ি, আমারে দিও না এই শাস্তি। ও প্রাণের বুড়ি, বুড়ি গো, একটা কুকুর খামচে দিয়েছে হাতে, আমি সইতে নাহি পারি গো, আমায় একটু দয়া করো গো। শুভা থামতেই চাঁদনি বেগম বললেন, ঢং শেষ? তুমি চাইলে আরেকটু করতে পারি, শুরুটা ভালো লাগছে। ও প্রাণের বুড়ি, বুড়ি গো। চাঁদনি বেগম হাতের ছুরিটা দিয়ে ওর পিঠে মারার ভঙ্গি করলেন। শুভা ছিটকে দূরে সরে গেল। এদিকে আয়, হাত দেখি। চাঁদনি বেগম যেমন নাতনিকে হাড়ে হাড়ে চেনেন, তেমনই শুভা তার দাদিকে হাড়ে হাড়ে চেনে। দাদি গলে গেছে বুঝে ও আদরে মুখ করে কাছে এলো, ঠুটুলতে বলল, অনেক রক্ত পড়েছে জানো। কেন করতে যাস এসব? আমি না গেলে ওরা কুকুরটাকে মেরে ফেলতো। ওরা তো বোবা, ওদের বিবেক নেই, বুদ্ধি নেই, তাই বলে আমরা নিষ্ঠুরের মতো কাজ করব বলো? ওকে ধরে ভেটেরিনারিতে পাঠিয়েছি, চিকিৎসা করে দূরে নিয়ে ছেড়ে আসবো। চাঁদনি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই নাতনিটার প্রতি তিনি একটু বেশি দুর্বল, কিছুতেই কঠোর শাসন করতে পারেন না। বলেন, খাবি আয়, মাকে এখন হাত দেখাবি না, খবরদার। দাদির কাছে আদর খেয়ে পেট ভরে খাবার খেয়ে শুভা হেলে দুলে নিজের কামরায় যাচ্ছিল। পথিমধ্য আটকে দিল অনন্ত। ঘটনা জানিস? কি ঘটনা? শুভা চাপা গলায় জানতে চাইল। ভাইয়া বউ নিয়ে এসেছে। এ মা, ভাইয়া তো সুস্থই হয়নি, এখনই চলে এলো? এলো, ভেবেছি সুন্দরী বউ পেয়ে ভাইয়া বুঝি একটু নরম হয়েছে, সংসার করতে আগে ভাগ্যে চলে এসেছে। কিন্তু না, তারা আলাদা রুমে আছে, পরিস্থিতি থমথমে। জামিন তোর রুমে ঢুকেছে, এদিকে ভাইয়া ভীষণ ক্ষুপে যাবে। এত কিছু করে বিয়ে হলো, এখন আলাদা রুমে? ঝগড়া করেছো নাকি? করুক চাই না করুক, আমি আমার ভাইয়াকে চিনি। এ কয়দিনে সে মারাত্মকভাবে বউকে চোখে হারাচ্ছে, কিন্তু ভাব করছে ভাজা মাছ উল্টোতে জানে না। তোর কাজ হলো এই ইমোশনের ডিব্বাকে ভুলিয়ে ভালিয়ে ভাইয়ার রুমে পাঠাবি। আর না যেতে চায়? না যেতে চাইলে? দুই ভাই বোনের গভীরভাবে চোখাচোখি হলো। শুভা মাথা দুলিয়ে নিজের কক্ষপথে পা বাড়ালো। মেজাবিন আয়নার সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে চুল আঁচড়াচ্ছে। মন ঘুরে ফিরে একই ভাবনায় আটকে আছে। নিঃশান্ত না খেয়ে তাকে বের করে দিল। সে কি চামচ দিয়ে খাবে? চামচ আনতেও নিচে যেতে হবে। পারবে যেতে? কেউ দেখে ফেলে যদি জিজ্ঞেস করে? আঙ্গুলটা জাবিনের দিকেই উঠবে। তার উপর দায়িত্ব ছিল খাইয়ে দেওয়ার। নিঃশান্তের এক হাত পুরোপুরি কর্মক্ষমতার বাইরে, বা হাতে সে সব কাজ করতে পারবে না। মেহজাবিনের হুট করে স্মরণ হলো সে একা পোশাক বদলাতে পারে না।
গায়ের শার্টটা পরতে বা খুলতে কাউকে সাহায্য করতে হয়। নিশান্ত এখনও বাইরের পোশাকটা ছাড়েনি। মেজাবিন ভাবলো অনন্তকে ডেকে বলবে, তখনই কেউ ঝাঁপিয়ে পড়লো ওর গায়ে। মেজাবিন অন্য মনস্ক ছিল বলেই ভয় পেয়ে খিচে চোখ বুজে ফেললো। শোভা ডাকলো, ও ভাবি, তুমি জানো বড় ভাইয়ার বউ হয়েছে বলে আমি কত খুশি। সব সময় ভাবতাম পুতুলের মতো মেয়েটাকে যদি আমাদের বাড়িতে রেখে দেওয়া যেত। আজ সত্যিই সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। মেজাবিন চোখ খুলে নিজেকে শোভার বাহুতে আটকা পেয়ে হাসলো, বলল, তুই কই ছিলি? হাতে কি হয়েছে? ধুর, আমার হাতের এটুকু দেখে ভাবছো? ওদিকে আমার ভাইয়ার এক হাত, পিঠ, পা, বুকেও কাটা ছেঁড়ার অগণিত দাগ হয়ে আছে। কিন্তু মাই ডিয়ারেস্ট ভাবি, ভাইয়াকে ফেলে আমার রুমে কি করছে? আসলে কমফোর্ট ফিল হচ্ছিল না। তাই বলে আমার অসুস্থ ভাইকে ফেলে এলে? রাতে যদি কোনো সমস্যা হয়? মেহজাবিনের মন খারাপ হলো। নিশান্তের পাশে কারো থাকা প্রয়োজন সে জানে, কিন্তু তার দিকটা কেউ ভাবছে না। হুট করে অপছন্দের মানুষটার সঙ্গে বিয়ে দিয়ে দিল। তার মতামতের উপর আরেকজনের অধিকার স্থাপিত হয়ে গেল। এখন আবার একই বাড়িতে একই ঘরে থাকার জন্য জোর করছে, অথচ সে মন থেকে ব্যাপারটাকে এখনও গ্রহণই করতে পারল না। জানতেই পারল না কেন বাবা মা তাকে এভাবে বিয়ে দিল, উদ্দেশ্য কী ছিল। অথচ এখন তাকে স্বাভাবিকভাবেই সংসার করতে হবে। মেজাবিনের হঠাৎ বাবা মায়ের উপর অভিমান হলো। নিশান্ত পরের ছেলে, তার কথা বাদ, বাবা মা ওকে কেন বুঝলো না? শুভা আবারও শক্ত করে জড়িয়ে ধরল ওকে, বলল, ভাবি, ভাইয়াকে তুমি মানতে পারছো না, বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করো, আমার ভাইয়া চমৎকার একজন মানুষ। ছোটবেলা থেকেই তো বাবাকে পায়নি। বড় আব্বু ডিফেন্স, তাই সারা বছরই দূরে থাকতেন। তোমাদের মতো বাবার আদর কি জিনিস আমি জানি না। দাদি একাই আমাকে আশকারা দেয়নি এতগুলো বছর। আমার স্বল্পভাষী গম্ভীর ভাইয়া সবসময় আমাকে মৌনতায় আশকারা বুঝিয়েছে। রাগ করে খেতে না চাইলে এখনও নিজের হাতে খাইয়ে দেয়। একটু পিছু পিছু ঘুরলেই আমার আবদার পূরণ করে দেয়। আমি ভাইয়াকে ভয় করি, একই সঙ্গে অনেক বেশি ভালোবাসি। চাঁদের বুড়ি যেমন আমার সরল আদর ও আবদারের স্থল, ভাইয়াও তেমন আমার নীরব আবদারের জায়গা। নারীরা প্রথম পুরুষের ভালোবাসার টের পায় বাবার মাধ্যমে, এরপর ভাইয়া, তারপর স্বামী ও ছেলে। আমি বুঝতে পেরেছি আমার বড় ভাইয়ার মাধ্যমে। তাই আমার জীবনের প্রথম ভালোবাসার পুরুষ বড় ভাইয়া। দূরে থাকলে ওই মানুষটাকে তুমি জানবে কিভাবে বলো? কাছে থাকলে বুঝবে। তুমি একটুও ঠকে যাওনি, ভাইয়াও ঠকেনি তোমায় পেয়ে। তোমরা একজন আরেকজনের জন্য পারফেক্ট বলেই সবটা এত সুন্দরভাবে হয়ে গেছে। প্লিজ এভাবে দূরে থেকো না। আমার ভাইয়ার তোমাকে প্রয়োজন। তুমি দেখো কিনা জানি না, ভাইয়ার চোখে তোমার জন্য গভীর প্রেম লুকিয়ে থাকে। এই প্রেম দু একদিনে হওয়া সম্ভব নয়, অনেক বছরের সাধনার প্রয়োজন পড়ে। মেজাবিন আয়নার দিকে স্থির চেয়ে আছে। শেষ কথাটা শুনে ওর কেমন যেন লাগলো। জঙ্গলি লোক তাকাই তো ডাকাতের মতো করে। ওই চোখে প্রেম নাকি অন্য কিছু জাবিন বুঝবে কিভাবে? ভালো মতো তাকাতেই তো পারে না। কিন্তু শুভার পর্যবেক্ষণ শুনে ভ্রুকুটি করে বলল, বেশ প্রেম চিনেছিস আজকাল। বুঝবে না গো, বুঝবে না। একপাক্ষিক প্রেম কিভাবে নিঃস্ব করে দেয় সেটা বিপরীত ব্যক্তি বেশিরভাগ সময় বুঝতে পারে না। কিন্তু আমি জানি আমার ভাইয়ার তোমাকে অবহেলা করতেই পারবে না। তাছাড়া শুভা ইচ্ছে করে থামলো। মেজাবিন অপেক্ষায় আছে পুরো বাক্যটা শুনতে। শুভা রহস্য জড়িত কণ্ঠে ফিসফিস করলো, তোমাকে একটা গোপন তথ্য দেই। ভাইয়ার কাছে আমিন জিম্মি হয়েছে। কি? যাবেন যার পরনায় চমকে উঠল। তুই কি করে জানলি? কামন আপু, দীপশিখার সদস্যদের সঙ্গে কিছু ঘটবে আর শোভা জানবে না? হা, কবি শোভানন্দ থকু, ডিটেকটিভ নিহারিকা আজাদ শোভার সব খবর নখদর্পণে রাখে। যেমন রুমে ঢোকার আগেই জেনে গেছি তুমি বড় ভাইয়ার সঙ্গে থাকতে চাও না বলে বাহানা দিয়ে আমার রুমে উঠেছ। তুমি যে কি, আমি তো বিয়ের পর একটা রাতও স্বামীর বুক ছাড়া ঘুমাবো না। শুভা লজ্জা পাওয়ার ভঙ্গিতে আজলাই মুখ লুকিয়ে ফেলল। মেজাবিন অধৈর্য হয়ে উঠল। আসল কথায় আয়,
আমিনকে জিম্মি করার ব্যাপারে কি বলছিলি? এর বেশি কিচ্ছু জানি না, বিলিভ মি। তবে তুমি চাইলে জানতে পারতে, ভাইয়া নিশ্চয়ই তোমাকে বলতো, কিন্তু তুমি তো দূরে দূরে থাকছো। মেহজাবিনের দুই চোখে বিদ্যুতের চমক খেলে গেল। ভুলে বসেছিল আড়ালে ঘটার সবটা সিক্রেট নিঃশান্ত জানে। তার থেকে নিশ্চয়ই সত্যিটা বের করা যাবে। তাছাড়া গায়ে হলুদের রাতের গোলাগুলির ব্যাপারটাও জানা হয়নি। উত্তেজনায় মেহজাবিনের গায়ে রক্তকণা টকবগিয়ে উঠল। সে চিরুনি রেখে ছুটল নিঃশান্তের কক্ষে। এদিকে বিজয়ের হাসি দিয়ে শোভা ঘরের দরজা আটকে দিল। মনে হয় না ভাবি আর ফিরবে। খাবার যেভাবে রাখা ছিল সেভাবেই পড়ে আছে। ঘরের প্রতিটা জিনিস একইভাবে স্থির, শুধু বাতাসের সঙ্গে ঘরের পর্দাগুলো উঠছে। নিশান্ত একই ভঙ্গিতে বসে আছে, সদ্য অপারেশন করা হাত বুকের উপর ঝুলে আছে, শূন্য দৃষ্টি দরজার খোলা কবাটের দিকে, যেন সে কিছুর প্রতীক্ষায় আছে। এই প্রতীক্ষার ফলাফল তাকে পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, হয় তা সুখকর অথবা কঠোর। দরজার ফাঁকে কারো চুল দেখা গেল, সরে গেল, আবার পা দেখা গেল, এবারও সরে গেল। কেউ যেন লুকোচুরি খেলছে। নিশান্ত সেই পুরনো রাশভারী স্বরে ডাকল, মেহজাবিন। মেহজাবিন মাথা চুলকে পুরোপুরি দর্শন দিল, কিন্তু নিজেই কেঁপে উঠল। ঠিক যেভাবে দেখে গেছিল সেভাবেই রয়েছে ব্যক্তিটা। ছবি তুলে রাখলে দেখা যেত সামান্যতম নড়চড় হয়নি। রোবট মানব যেন, এক ঘরে থাকতে চায়নি বলে এত রাগ। কণ্ঠটা আবারও ঘর কাঁপিয়ে বেজে উঠল। কেন এসেছো? আপনি এত রেগে আছেন কেন? প্রশ্নের বিপরীতে প্রশ্ন চাইনি। এসেছি, বেশ করেছি। রেগেছি, বেশ করেছি। মেহজাবিন দাঁতে দাঁত চেপে নাক ফুলালো। বান্দা আইসিইউতে থাকলেও বোধ হয় তেরামো করবে। মেহজাবিনের ছুটি আসার পেছনে একটি কারণ নিশান্তের অসুবিধা খেয়াল করার জন্য হলেও মুখ্য কারণ ছিল জিজ্ঞাসাবাদ। কিন্তু নিঃশান্ত এখনও না খেয়ে বসে আছে দেখে সে ওই প্রসঙ্গে গেলই না। কাছে এসে দাম্ভিক কণ্ঠে বলল, খুব তো তাড়িয়ে দিলেন, এখনো খাননি কেন? তুমি যেতে চেয়েছো, আমি দিয়েছি, তাড়িয়ে দেইনি তো। মেহজাবিন মনে মনে ভেঙচি কাটল। আহা, আমি চাইলেই যেন সব দিয়ে দিচ্ছেন। বিয়েটা তো আটকাইনি, শ্বশুর বাড়িতে আসাও আটকাইনি। এখন ঘর থেকে যেতে দিয়ে উদারতা দেখানো হচ্ছে, সব ঢং। কিন্তু মুখে বলল, আপনাকে অবহেলা করে চলে যায়নি, অসুবিধার সমাধান করেই যেতাম। বাইরে থেকে এসে অসুবিধা মিটিয়ে চলে যাওয়ার কাজের জন্য টাকা দিয়ে একটা নার্স রাখাই যায়। আমার এত দুর্দিন আসেনি যে কারো দয়ায় বাঁচবো। আপনি আমাকে নার্সের সঙ্গে তুলনা করছেন? স্ত্রীর জায়গাটা কি তুমি নিতে চেয়েছো? কথাটা বলেই নিঃশান্ত সোজা হয়ে বসলো। তার মুখভঙ্গি একটু নরম হয়নি, ঝগড়া করার ফুল অন মুডে আছে। তখনই মেহজাবিনের আদ্র স্বর তাকে দমিয়ে দিল। আপনি আমার মন বুঝতে চেয়েছেন? আপনারা কেউ বুঝতে চেয়েছেন? একের পর এক সিদ্ধান্ত আমার উপর চাপিয়েই যাচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে আমার চেনা পৃথিবী, আমার কমফোর্ট জোন সবটা বদলে গেল। যেখানে বিয়ে তো দূর, প্রেম করার বাসনাও আপাতত মনে ছিল না, সেখানে আমি এখন কারো গৃহিণী বনে গেছি। আমি কিভাবে মানিয়ে নিব আপনারা কেউ ভাবলেন না। ইমোশনাল ব্ল্যাকমেল করে একের পর এক কার্যসিদ্ধি করে নিচ্ছেন। নিঃশান্ত দমে গেল। তার কঠিন চোয়াল নরম হলো ও খিকুটর নমনীয়তা পেল। এটা সত্যি ইমোশনাল ব্ল্যাকমেলের খেলাটা তাকে নিয়ে খেলা হয়েছে, সেটা তার ভালোর জন্য অন্যরা জানে। মেহজাবিনের কাছে ব্যাপারটা ধোঁয়াশা, সে তো দোষারোপ করবে। পুরোপুরি দোষটা দিতে গিয়েও এই জায়গাতে নিঃশান্ত একটু দুর্বল, কিন্তু রাগ যেন তাকে পুরোপুরি ছাড়লো না। বলেই ফেলল, আগের দিনে কি হতো জানো তো? সকালে ঘুম ভেঙে শুনতো আজ তার বিয়ে। বাসর ঘরে স্বামীর মুখ দেখত, মাস ঘুরতেই বমি করে সবাইকে জানিয়ে দিত সুখবর আসছে। তখনকার মানুষ ততটা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখত। মেহজাবিনের আবেগ সিক্ত মনে যেন কেউ তপ্ত বালি ঢেলে দিল। সে মনমা হতো নিঃশান্তের কথায়। দ্বিগুণ তেজে বলল, তখনকার নারী হলে আমিও বাসর ঘরে স্বামীর মুখ দেখে লজ্জায় হাবুডুবু খেতাম। মাস কেন, টাইমিং পারফেক্ট
হলে 15 দিনের মাঝেই বমি করে সুখবর দিয়ে দিতাম। বাট দ্য পয়েন্ট ইজ আমি ওই সময়ের নারী নই। আমার বিয়েটা এই সময় হয়েছে। নিঃশান্ত দুদিনের না কামানো দাড়ি যুক্ত থুতনিতে আঙ্গুল বুলিয়ে ভাবুক গলায় বলল, টাইমিং পারফেক্ট হলে 15 দিনের মাঝেই। ওকে, নোটেড। কি বললেন আপনি? কই? মেহজাবিন দাঁত কিরমির করে উঠল। তুমি বললে, আমি শুধু শুনলাম। নির্লিপ্ত কণ্ঠে বলে সে উঠে দাঁড়ালো। শরীরের শক্তির বড্ড ঘাটতি, এত কাবু হয়ে পড়বে ভাবতে পারেনি। নিঃশান্তকে ধীর পায়ে দরজার দিকে এগোতে দেখে মেহজাবিন প্রশ্ন করল, যাচ্ছেন? খিদে পেয়েছে, চামচ আনতে যাচ্ছি। অসুস্থ বলে কারো দয়া গ্রহণ করব না। এতক্ষণ যখন যাননি এখনো যাবেন না? নিঃশান্তকে বজ্রাহত করে মেহজাবিন আরেকবার নিজের সাহস প্রদর্শন করে সশব্দে দরজা আটকে দিল। বাথরুম থেকে হাত ধুয়ে এলো, এরপর খাটে পা তুলে বসে ভাত মাখালো। পুরোটা দৃশ্য নীরবে দেখল নিঃশান্ত। ওর মুখের সামনে লুকমা উঠতেই খাপ করে হাতটা ধরে ফেলে বলল, এটাও কি ইমোশনাল ব্ল্যাকমেইলের অংশ? না আমি তোমাকে ফোর্স করেছি? না আমাকে দয়া দেখাচ্ছ? না। তাহলে অপছন্দের পুরুষের রুমে কেন এসেছো? আমার সুবিধা অসুবিধা আমার স্ত্রী দেখবে, কিন্তু স্ত্রী যদি বহিরাগত নার্সের মতো আমাকে ট্রিট করে, সেই সাহায্য আমি নেব না। এতটা দুর্দিন আমার আসেনি। যদি পাশে থেকে সত্যিকার অর্থেই স্ত্রীর দায়িত্ব পালন করতে চাও, সবার আগে তোমাকে আমার ঘরণী হতে হবে। আলাদা ঘরে রাত কাটাতে চাইলে এখনই চলে যাও, আমার তরফ থেকে বাধা থাকবে না। মেহজাবিন লম্বা করে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মন বলে উঠল, নিঃশান্ত চক্র থেকে তার নিস্তার নেই, ফেসে গেছে সে। নিঃশান্তের মুঠো থেকে হাত ছাড়া পায়নি ওর। নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনার স্ত্রী খাইয়ে দিচ্ছে, হা করুন। সম্মতির সেকেন্ডের মাঝেই তার হাতের লোকমা খালি হয়ে গেল। মেহজাবিন কটমট করে চেয়ে বিড়বিড় করলো, ধরিবাজ, মহা ধরিবাজ। যতই কঠোর বাক্য আওড়াক না কেন, মনে মনে তিনি সারে শেয়ানা। টিকটিক করে সময়ের কাটা অজানা ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। সময়ের কোনো বিশ্রাম নেই, ক্লান্তি নেই, মায়া দয়া কিংবা রোধক কিছুই নেই। মানুষের হৃদয় রোধক বলে বোধহয় কিছু আছে। যেমন এখন নিঃশান্তের হৃদয়টা একটা স্থানেই রোধ হয়েছে ঘণ্টাখানেক ধরে। তার হাত খানিক দূরে আবছায়াতে একটা নারীর শরীর দেখা যাচ্ছে। গভীর নিঃশ্বাসের সঙ্গে তার বুক প্যাট ওঠানামা করছে। কান পাতলে নিঃশ্বাসের শব্দটা শোনা যায়। খোলা চুল চারিদিকে ছড়িয়ে আছে। আচ্ছা, কার ঘুমের দৃশ্য এত মনোরম হয় নাকি? সৌন্দর্যের নিখুঁত সংজ্ঞা নিঃশান্ত জানে না, তবে মেহজাবিন মানেই তার কাছে নিখুঁত সৌন্দর্যের উদাহরণ। আর চেয়ে বেশি রূপবতী কেউ থাকলেও নিঃশান্তের মনোযোগ আকর্ষণ করতে পারেনি, ভবিষ্যতেও যেন না পারে এই কামনায় করে। কত সংকোচ শঙ্কা কাটিয়ে অবশেষে এক বিছানায় শুতে এসেছেন তিনি। ঘণ্টাখানিক পূর্বের কথা ভেবে আধারেও নিঃশান্ত মিটিমিটি হাসছে। হাসপাতালে নিঃশান্ত খালি গায়ে ছিল। তার শরীরে বেশ কিছু ক্ষত আছে। পাহাড়ের শানিত পাথরের আঁচড় লাগার পাশাপাশি আরমার ভ্যাট করে শত্রুপক্ষের অত্যাধুনিক বিদেশি অস্ত্রের আঘাত লেগেছে। শনিবার মধ্যরাতে টেকনাফে পরিচালিত অপারেশনে নিঃশান্ত পৌঁছেছিল সন্ধ্যায় হেলিকপ্টার যুগে। সম্পূর্ণ নীল নকশা আগে তৈরি ছিল। শেষ মুহূর্তের মিটিংয়ে সবাই সাধারণ ব্যক্তির খোলস ছেড়ে দেশের সেবক হয়ে ওঠে। অপারেশনে অস্ত্রাগার দখল করার ভারটা নিঃশান্তের উপর ছিল। অবস্থান নিশ্চিত ছিল বলে বাংকার করে সে অবধি পৌঁছানোর মতলব পাটে। অত অল্প সময়ে সেটা সম্ভব ছিল না। একজন মেজর ও একজন ক্যাপ্টেন একটা দল নিয়ে সম্মুখে যুদ্ধে নেমে শত্রুকে ব্যস্ত রাখতে চেষ্টা করে। আড়ালে নিঃশান্ত তার দল বাংকার খুঁড়তে শুরু করে। ব্যাপারটা সময় সাপেক্ষ সে জানত। আর মাঝে যা কিছু ঘটে যেতে পারে। নাশককারীরা যদি কোণঠাসা হয়ে অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটায় তাহলে তারা তো মারা পড়বেই, সেই সঙ্গে গোটা পাহাড় জুড়ে ব্যাপক ক্ষতি হবে। নিঃশান্ত আরও শর্টকাট পথের সন্ধান করে। পরিকল্পনা প্রণয়ন করা ম্যাপটা ভালো মতো দেখে। পাহাড়ের খাদের অংশটুকু ঝুঁকিপূর্ণ বলে সেটুকু বাদ রাখা হয়েছে। নিঃশান্ত তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় সে খাদের পথ ধরবে।
কর্নেল তাকে কড়াভাবে নিষেধ করে এই ঝুঁকিটা নেওয়া যাবে না। টিমের প্রতিটা সদস্য চৌকসভাবে বাছাইকৃত। একজনের মৃত্যু মানে দেশের একজন বীরের শহীদ হওয়া। খুদ প্রধানমন্ত্রীর নজর আছে বলেই টিমের প্রতিটি এলিট সদস্যগণ ব্যাপক ক্ষমতার অধিকারী। নিশান্ত সেই ক্ষমতার বলয়ে পা দিয়ে শুরুতেই জীবনের ঝুঁকি নিতে চাইছে। তখন তার মাথায় ছিল না পরিবার কিংবা সদ্য বিয়ে করা বউয়ের ভাবনা। একজন সৈন্যের জীবনে সবার আগে দেশ, তারপর ব্যক্তিগত আবেগ। নিশান্ত রাতের আধারে ঝুঁকিটা নিয়েছিল। তার পিঠের ব্যথাটা মাথা চারা দিয়েছে পাহাড় বেয়ে, সেই সঙ্গে অমসৃণ পাথর ও গাছের শিকড়ে লেগে দেহের বিভিন্ন অংশ ছিলে যাওয়া তো আছেই। সে শুধু কায় মনোবাক্য প্রার্থনা করছিল কোনোভাবে স্লিপ কেটে পড়ে না যায়। শুধু নিজ প্রচেষ্টায় নয়, ভাগ্য চরমভাবে তাকে সহায়তা করেছে। খাদের পথ ধরে পাহাড়ের কূলে মাটি খুঁড়ে তৈরি করা বাংকারে সে নিরাপদে পৌঁছাতে সক্ষম হয় শেষ রাতে। সম্মুখ যুদ্ধটা তখনই সবুজ অরণ্যের বুকে দামামা বাজিয়ে জেগে ওঠে। সকলের চোখ ফাঁকি দিয়ে ঘাটিতে পা রেখে শত্রুপক্ষ সতর্ক হবার আগেই নিঃশব্দ একটানা অ্যাসল্ট রাইফেল ফায়ার করে। ম্যাগাজিন শেষ করার পর লুডেট ওয়ালথার পিপিকেও গর্জে তুলে। টিমের একযোগে হামলা নাশকতাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বেশিরভাগ স্থানেই মারা পড়ে, আর অবশিষ্ট জনেরা আতঙ্কিত ও পর্যদুস্থ হয়। সফল অভিযানের দ্বার প্রান্তে এসে বিপক্ষের আরেকটি ঘাপটি মেরে থাকা ব্যাকআপ টিম হামলে পড়ে। তাদের আক্রমণে স্পটে একজন মেজর নিহত হয়। নিশান্তের হাতে বুলেট লাগে, পাশাপাশি আরও দুজন মারাত্মক আহত হয়। তবু শেষ তক এক হাতে লড়েছে নিশান্ত। হার মানেনি একটি সদস্য। ফলে বিজয় এসেছিল গৌরবের সঙ্গে। রোহিঙ্গাদের উপর আক্রমণের ছল ভেস্তে দিয়ে দেশের ভাবমূর্তি রক্ষা করায় দেশ জুড়ে প্রশংসায় ভাসছে এই বেপরোয়া টিম। কোনো এক কারণে যাওয়ার দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের বিধিনিষেধ অমান্য করে। নিজের শরীরের দায়ভার নিজে গ্রহণ করে মেহজাবিনকে নিয়ে বাড়ি ফিরেছে নিঃশান্ত। হাসপাতালে তাকে পোশাক পরিধানে সাহায্য করেছিল কর্তব্যরত একজন ইন্টার্ন চিকিৎসক। বাড়ি ফিরে আর বদলানো হয়নি। খাওয়ার পাট চুকে যখন পোশাক বদলানোর পর বইল, মেহজাবিন লজ্জায় কাচুমাচু করছিল। একবার ক্ষীণ স্বরে বলে, আমি অনন্তকে ডেকে আনি, আপনাকে হেল্প করবে। মেহজাবিন দরজার দিকে এক পা বাড়াতে নিঃশান্ত ওর হাত টেনে ধরে গম্ভীর গলায় বলে, বের হলে আর ঢুকবে না। মেহজাবিন দুর্বিপাকে পড়ে যায়। ক্ষত কাটা ছেঁড়া দেখলেই তার মাথা ঘুরে। সেখানে এখন একজন আহত ব্যক্তির সঙ্গে এক ঘরে থাকতে হবে, তার পোশাক বদলাতে হবে ভাবতেই শরীর শিরশির করে ওঠে। নিশান্ত ইচ্ছে করে হাত গুটিয়েছিল। মেহজাবিন এগিয়ে এসে ওর সামনে দাঁড়ায়। বিচলিত হাতে শার্টের বোতাম খুলতে শুরু করে। বারবার চোখের পলক ঝাপটাতে থাকে। শুষ্ক ঠোঁটে জিভের স্পর্শ পড়ে দুইবার। ফর্সা গালের রক্তিম রংটা যেন অ্যানা হার্কনেসেরই আর এক রূপ। অত্যন্ত নাজুক আচরণের অধিকারী বলেই কোনো অনুভূতি সে লুকাতে পারে না। নিঃশান্তর প্রতিটি পরিবর্তন নিগূঢ় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে জঙ্গলিপনা করার সুযোগটা ছাড়ল না। অসুস্থ ব্যক্তিকে লজ্জাবতী রূপ দেখিয়ে প্রলুব্ধ করছো। ভীষণ বাজে টাইমিং তোমার। একবার শত্রুর বুলেটের সামনে, আরেকবার আহত অবস্থায়। মেহজাবিনের তখন ইচ্ছে হয়েছিল জঙ্গলি পুরুষটার গলা চেপে ধরে। বেশ বুঝতে পারে তাকে বিপাকে ফেলতে এইসব ভয়ঙ্কর কথাবার্তা বলে সে। এক লহমায় সবটুকু নারীর সুলভ লজ্জাকে গিলে নিয়ে মেহজাবিন রগড় করে বলেছিল, হাতের বদলে জিভটা অকেজো হলে ভালো হতো, শান্তিতে থাকতাম আমি। নিশান্ত তার বিখ্যাত জাদুয়াল হাসিটা ঠুটে এঁটে বলে, আর ইউ শিওর শান্তিতে থাকতে? কথার চেয়ে কাজের প্রভাব কিন্তু বেশিই হয়। শার্টের বোতাম ততক্ষণে খোলা হয়ে গেছে। কথার চেয়ে কাজের প্রভাব বেশি সেটা বোঝাতেই রেগে গিয়ে ইচ্ছে করে ওর বুকের ছোট্ট ক্ষতে আঙ্গুলের চাপ দিয়ে বসেছিল মেয়েটা। নিশান্ত আশ্চর্য কার্তনাদ করতেই আবারও ঘাবড়ে যায়। ধীরে সুস্থের শার্ট বদলে টি শার্ট পরিয়ে দিয়ে ইতস্তত ভাব ঢাকতেই রাগী মুখে বলে, আমি আর কিছু পারবো না, লাগলে অনন্তকে ডাকুন গিয়ে। ওর কথার অর্থ যে প্যান্ট বদলের নির্দেশ করছে বুঝতে পেরে নিশান্ত শব্দ করে হেসে ফেলে। এই প্রাইভেসিটুকু ব্রেক করার সময় আমাদের আসেনি।
পিঠ ও হাতের ব্যথায় শার্ট বদলাতে না পারলেও এক হাতে প্যান্টটা নিজেই ধীরে ধীরে বদলে নিয়েছে। মেহজাবিন খাটে শুয়েছে বহু জল্পনা কল্পনার পর। কুল বালিশের সন্ধান করেছে মাঝখানে দেওয়ার জন্য, না পেয়ে বেচারে একদম শেষ প্রান্তে গুটিয়ে রেখেছে নিজেকে। এদিকে ঘন্টা খানেক হলো নিঃশান্ত ঘুমন্ত মেয়েটিকে দেখছে। যা ভাবতেও এতদিন জটিল লাগতো তাই কত সহজে হয়ে গেছে। যেদি মেয়েটা কি আদৌ ওকে বুঝবে? হুট করে ফোনের আলো জ্বলতে দেখে নিঃশান্ত ভ্রু কুচকাল। বিপ বিপ শব্দ জানান দিল জরুরি কোনো ফোন এসেছে। ফোনটা ড্রেসিং টেবিলে রাখা ছিল, খাট হতে 2 হাত দূরত্বে। আনার জন্য নড়তে গিয়ে খেয়াল হলো সে উঠতে পারছে না। কোমর থেকে পিঠ বিছানার উপর অবশ্যের মতো পড়ে আছে, বা হাত নড়াচড়া ক্ষমতার বাইরে। এক মুহূর্তের জন্য তার নিজেকে পক্ষাঘাতগ্রস্ত মনে হলো। বলিষ্ঠ বাহুতে যারা তো জোর, রণকৌশলে মুগ্ধ গোটা ডিপার্টমেন্ট, সব কৌশল কোথায় হারিয়ে গেল। ডান হাতটা নাড়িয়েও নিজের দেহটাকে আয়ত্ত করতে পারছিল না, যেন অসার দেহের মাঝে প্রাণটা আটকা পড়েছে। পঙ্গুত্বের অনুভূতি কি একই বলে? একজন সুদক্ষ যোদ্ধা আর এমন করুণ পরিণতি নিশান্ত মানতে পারছিল না, যেন ডানা ছেটে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে তাকে। অক্ষমতায় সর্বাঙ্গ ফুঁসে ওঠে, শিরা উপশিরা ফুলে যায়। এর চেয়ে মৃত্যুই যেন ভালো। নিঃশান্ত পা টাপালো বিছানায়। খাট দুলে উঠতেই মেহজাবিনের ঘুম ভেঙে গেল। পাশের ব্যক্তিটি নিঃশ্বাসের অস্থিরতা টের পেয়ে সে লাফিয়ে উঠল। বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।